এইচএসসি 26, 27, 28 আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা জিনিসগুলা কি এবং এদের ব্যতিক্রম থেকে শুরু করে সবকিছু তোমাকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি এই ক্লাসে শেষ করব। এই ক্লাসটা করলে তুমি ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট সহ তুমি সিকিউ যেভাবেই প্রশ্ন আসুক, এটার এইচএসসি পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক, প্রি টেস্ট হোক, সব পারবা। তো চলো, এবং কেমন কি তোমার বন্ধুদেরকে তুমি পড়াইতে পারবা। চলো তাহলে আমরা একটু কনসেপ্ট সহ 100% কনসেপ্ট সহ পুরো ক্লিয়ার করে ফেলি। মূল বই থেকে পড়াচ্ছি, সো ভাই তোর মূল বইটাও পড়া হয়ে যাবে, টেনশন করিস না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন সরিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে। আচ্ছা, আমি সিম্পলি বলি, ধরো সোডিয়াম, একটা সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেলে একটা একক ধনাত্মক সোডিয়াম আয়ন তৈরি হয়। এরকম দুইটা সোডিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে দুইটা সোডিয়াম প্লাস হয়। এরকম তাহলে এক মোল সোডিয়াম পরমাণু থেকে এক মোল ইলেকট্রন চলে গেলে এক মোল সোডিয়াম প্লাস তৈরি হয়। এটাই বলছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন সরিয়ে সব মিলায় যদি আমি টোটাল 1 মোল ইলেকট্রন সরায় ফেলি তাহলে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ধনাত্মক আয়নের পাওয়া যায়। এবং এইটা করতে যে আমাকে যেই পরিমাণ শক্তি প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় ওই মৌলের আয়নীকরণ শক্তি। বুঝছো? অর্থাৎ গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল পরমাণু থেকে প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন সরিয়ে নিয়ে এরকম এক মোল পরমাণু থেকে এক মোল ইলেকট্রন সরিয়ে নিয়ে এক মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যেটুকু শক্তির প্রয়োজন হয়। কারণ একটা পরমাণু এমনি এমনি কি ইলেকট্রন দিয়ে দিবে? এমনি এমনি তো ইলেকট্রন দিবে না। কেন দিবে না? কারণ খেয়াল করো, পরমাণুর কেন্দ্রে আছে হচ্ছে তোমার নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ আর তার চারপাশে আছে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ। তো একটা পজিটিভ চার্জ সারা জীবনই আমরা জানি কি নেগেটিভ চার্জকে হচ্ছে আকর্ষণ করবে। তাহলে এই আকর্ষণ ছেড়ে দিয়ে কি সে এমনি এমনি দিয়ে দিবে? না, এমনি এমনি দিবে না। তাহলে এই ইলেকট্রনটা বের করে নিয়ে আসার জন্য তোমাকে শক্তি খরচ করতে হবে, শক্তি খরচ করে ওকে বের করে নিয়ে আসতে হবে এই আকর্ষণের বিরুদ্ধে। এখানে যেই যে ধনাত্মক নিউক্লিয়াস ঋণাত্মক ইলেকট্রনকে যে আকর্ষণ করতেছে তার বিরুদ্ধে তোমাকে শক্তি খরচ করে বের করে নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। বুঝতে পারছো? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি আয়নীকরণ শক্তি হয় তাহলে অনেক সময় দ্বিতীয় আয়নীকরণ শক্তিও কিন্তু পরীক্ষায় চলে আসে। দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি? দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে, মনে করো অলরেডি তুমি একটা ইলেকট্রন বের করে নেওয়ার কারণে এটা একক ধনাত্মক আয়ন হয়ে গেছে। মনে করো অলরেডি তুমি একটা ইলেকট্রন বের করে নিয়ে আসছো, ফলে এটা একক ধনাত্মক আয়ন হয়ে গেছে। এখন তুমি যদি একক ধনাত্মক আয়ন থেকে যদি আরো ইলেকট্রন বের করে নিয়ে এটাকে যদি দ্বি ধনাত্মক আয়নে পরিণত করো তাহলে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। অর্থাৎ দেখো, এই যে এক মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন থেকে এক মোল ইলেকট্রন বের করে এক মোল দ্বি ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে তাহলে যতটুকু শক্তি লাগবে এটাকে বলা হয় দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বুঝছো? আগেরটা বুঝলে এটা তো এমনি ইজি। যেমন এই জন্য ম্যাগনেসিয়াম প্লাস থেকে আরেকটা ইলেকট্রন বের করে ম্যাগনেসিয়াম 2 প্লাস করলে এটা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আয়নীকরণ শক্তি আমরা বুঝছি। এখন আসলে আয়নীকরণ শক্তির দুইটা সম্পর্ক আছে। একটা হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধিতে আয়নীকরণ শক্তি হচ্ছে হ্রাস পায়। এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। অর্থাৎ সহজ কথায় যদি বলি, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি হচ্ছে কমে যায়। ঠিক আছে? আরেকটা সম্পর্ক হচ্ছে একই পর্যায়ে সাধারণত বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে সাধারণত আয়নীকরণ শক্তি হচ্ছে বৃদ্ধি পায়। তবে এখানে কিছু ব্যতিক্রম আছে, আমরা সবকিছুই এখন পড়াই। তাহলে প্রথম কথা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তি হচ্ছে কেন কমে যায়, চলো এটা একটু দেখি। ধরো আমরা কি জানি যে একই গ্রুপে যেমন সোডিয়াম আর লিথিয়াম দিয়ে আমি তোমাকে এক্সাম্পলটা দিই। ঠিক আছে? লিথিয়াম বলতো, লিথিয়ামের কক্ষপথ কয়টা? ঠিক আছে, লিথিয়ামের কক্ষপথ হচ্ছে তোমার দুইটা কক্ষপথ, যে 1:2s1। তাহলে লিথিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে তোমার 2 নম্বর কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে লিথিয়াম। আর সোডিয়ামের শেষ কক্ষপথ কিন্তু 3 নম্বর কক্ষপথ। তাহলে দেখো, একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচের দিকে নামো, দেখো একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচের দিকে নামো তখন কিন্তু একটা নতুন করে কক্ষপথ যুক্ত হয়। নতুন করে কক্ষপথ যুক্ত হওয়ার কারণে শেষ কক্ষপথটা কিন্তু নিউক্লিয়াস থেকে হচ্ছে দূরে সরে যায়। তাহলে শেষ কক্ষপথ যখন নিউক্লিয়াস থেকে দূরে সরে যায়, তুমি নিজেই চিন্তা করো, তাহলে দূরত্ব বেড়ে গেছে। দূরত্ব বেড়ে গেলে সে কি আগের মতো ওকে ভালোবাসবে? লং ডিস্টেন্স রিলেশনশিপ ভাই টিকবে না, টিকবে না। এগুলো নিয়ে সময় নষ্ট করিস না তোরা। তাহলে দেখ, দূরত্ব যখন বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে আগের মতো আর ভালোবাসা থাকবে না, টান থাকবে না। এখানেও সেম। তাহলে শেষ কক্ষপথটা এখন অনেক দূরে সরে যাওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম। তাহলে নিউক্লিয়াসের আকর্ষণ কম হইলে আরেকজন এসে সামান্য শক্তি প্রয়োগ করেই ওকে বের করে নিয়ে যেতে পারবে।
অর্থাৎ এই ক্ষেত্রে অল্প শক্তি দিয়েই বের করে নেওয়া সম্ভব, এই জন্য আয়নীকরণ শক্তি কম। বুঝছো? আর লিথিয়ামের আয়নীকরণ শক্তি কেন বেশি? কারণ ওর কক্ষপথ কম, ফলে শেষ কক্ষপথটা হচ্ছে নিউক্লিয়াসের কাছে। এখানে দেখো শেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে দূরে ছিল, কিন্তু এখানে দেখো শেষ কক্ষপথটা কিন্তু নিউক্লিয়াসের একদম কাছে। তো একদম কাছে হওয়ার কারণে এখন কিন্তু ওর ভালোবাসা বেশি, আকর্ষণ বেশি, ফলে এই নিউক্লিয়াসটা কিন্তু ইলেকট্রনটাকে অনেক ভালো মতো হচ্ছে আকর্ষণ করে। ফলে এখন যদি এখান থেকে তুমি ইলেকট্রনটাকে বের করে নিয়ে যেতে চাও, তোমাকে অনেক বেশি শক্তি দিতে হবে। ফলে শক্তি বেশি দিতে হবে, মানে এখানে আয়নীকরণ শক্তি বেশি, এখানে আয়নীকরণ শক্তি কম। এই জন্য একই গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে আয়নীকরণ শক্তির মান কমে যায়। তাহলে এখানে দেখো বেশি ছিল, নিচে নামছো, শক্তি কমে গেছে। ক্রিস্টাল ক্লিয়ার, একদম সিম্পল। আচ্ছা, তাহলে এটা গ্রুপ ভিত্তিক হয়ে গেল। এবার আসো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয় আমরা জানি কি, ঠিক আছে? দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে মেইনলি হচ্ছে তোমার কি হয় তুমি নিজেই দেখো, ঠিক আছে? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আমি একটা এক্সাম্পল দিই, যেমন লিথিয়াম, হ্যাঁ, লিথিয়াম আর হচ্ছে তোমার বেরিলিয়ামের একটা এক্সাম্পল দিই। দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এখন কিন্তু আর নতুন করে কক্ষপথ যুক্ত হচ্ছে না। যেমন লিথিয়ামের কক্ষপথ কয়টা? লিথিয়ামের কক্ষপথ হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে 2টা, দেখবা বেরিলিয়ামের কক্ষপথ কিন্তু আলটিমেটলি 2টাই। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কিন্তু নতুন করে কোনো কক্ষপথ যুক্ত হয় না। সো নতুন করে কক্ষপথ যুক্ত না হওয়ার কারণে কিন্তু আকার বাড়ে না, বরং আকারটা কিছুটা কমে যায়। কেন আকার কিছুটা কমে যায়? কারণ হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে ওর 3টা প্রোটন আছে, তাই না? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 3। তাহলে ওর 3টা প্রোটন যেই পরিমাণ শক্তি দ্বারা, হ্যাঁ, এই শেষ কক্ষপথের ইলেকট্রনকে হচ্ছে আকর্ষণ করবে, তুমি নিজেই চিন্তা করো। বেরিলিয়ামের ক্ষেত্রে ওর প্রোটন হচ্ছে 4টা, তাহলে 4টা প্রোটন, ওর তুলনায় এখানে 3টা প্রোটন যেই পরিমাণ শক্তি দ্বারা শেষ কক্ষপথের ইলেকট্রনকে আকর্ষণ করে, সেই তুলনায় এখানে 4টা প্রোটন বা পজিটিভ চার্জ থাকার কারণে সে শেষ কক্ষপথের ইলেকট্রনকে আরো বেশি আকর্ষণ করবে, তাই না? এখানে 3 জন মিলে মনে করো আকর্ষণ করতেছে, আর এখানে 4 জন মিলে আকর্ষণ করলে এখানে আকর্ষণটা বেশি হবে। ফলে এখানে আকর্ষণ বেশি হওয়ার কারণে এখন তুমি যদি ভাই এই ইলেকট্রনটা যদি জোর করে বের করে নিয়ে যেতে চাও, তোমাকে অনেক বেশি শক্তি দিতে হবে। ফলে অনেক বেশি শক্তি দেওয়ার কারণে এখানে আয়নীকরণ শক্তি বেশি। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বেড়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে আয়নীকরণ শক্তির পর্যায় ভিত্তিক সম্পর্ক, বুঝছো? এবার আসো কিছু এক্সেপশন আছে। এক্সেপশনগুলো কি ভাই? এক্সেপশনগুলো হচ্ছে, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে যদি আয়নীকরণ শক্তি বেড়ে যায়, তাহলে তো ভাই বেরিলিয়ামের ডান দিকে আছে হচ্ছে বোরন, তাহলে বোরনের আয়নীকরণ শক্তি হচ্ছে তোমার বেরিলিয়ামের থেকে বেশি হওয়ার কথা, তাই না? মাত্রই পড়াইছি যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি হচ্ছে বেড়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে বোরন যেটা, হ্যাঁ, এই বোরনের হচ্ছে তোমার আয়নীকরণ শক্তির মান অ্যাকচুয়ালি বেরিলিয়ামের থেকে কম। কেন কম? এই যে এটাই তাহলে এক্সেপশন, যে বাম থেকে ডানে গেলে তো বেড়ে যাওয়ার কথা লজিক অনুযায়ী, কিন্তু এখন কম কেন? আচ্ছা, এটার কাহিনী হচ্ছে এই বেরিলিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো, ওর এটা হচ্ছে 1s2 2s2, আমি শেষ কক্ষপথটা চিন্তা করতেছি, 2s2, তাহলে এখানে একদম কি, একদম অরবিটাল কিন্তু ইলেকট্রন দ্বারা পূর্ণ। তো হুন্ডের একটা নিয়ম আছে, হুন্ডের নিয়ম অনুযায়ী কোনো একটা অরবিটাল যদি ইলেকট্রন দ্বারা হচ্ছে অর্ধপূর্ণ থাকে অথবা একদম পূর্ণ থাকে, সেটা স্থিতিশীলতা হচ্ছে বেশি। তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখো 1s2 2s2, তাহলে ওর শেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা হচ্ছে মানে এই অরবিটালটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে ওর স্থিতিশীলতা কিন্তু হচ্ছে বেশি। কিন্তু বোরনের ক্ষেত্রে দেখো 2s2 2p1, তাহলে 2s2 2p1 হওয়ার কারণে 2p1 বোরনের, তাহলে ওর কিন্তু দেখো এই পি এটা কিন্তু অর্ধপূর্ণ না বা আবার পূর্ণও না, ওর কিন্তু এস পুরো পূর্ণ। দেখো বেরিলিয়ামের শেষ হচ্ছে 2s পুরোপুরি ইলেকট্রন দ্বারা হচ্ছে পূর্ণ। তাহলে আমরা কি বলছি? সম্পূর্ণ হইলে অথবা অর্ধপূর্ণ হইলে সেটা স্থিতিশীলতা হচ্ছে বেশি হয়। কিন্তু টুপি যদি তোমার সম্পূর্ণ পূর্ণ হওয়া লাগে, এখানে 6টা ইলেকট্রন থাকা লাগবে, 6টা ইলেকট্রন নাই। আবার এটা যদি অর্ধপূর্ণ হইতে চায়, 6-এর অর্ধেক কত? 3, তাহলে এখানে 3টে ইলেকট্রন থাকা লাগবে, সেটাও নাই। ফলে এটা অর্ধপূর্ণও না, সম্পূর্ণও না, ফলে এটা স্থিতিশীলতা কম। আর এটা স্থিতিশীলতা বেশি, অর্থাৎ এটা স্টেবল রিলেশনশিপে আছে। মজা করে এখন বলি, এটা বেশি স্থিতিশীল, মানে স্টেবল রিলেশনে আছে। স্টেবল রিলেশনে থাকলে ওইখান থেকে একটা রিলেশন ভেঙে কাউরে নিয়ে আসাটা তোমার জন্য কিন্তু অনেক কঠিন। ফলে এখানে শক্তি বেশি দেওয়া লাগবে, এফোর্ট বেশি দেওয়া লাগবে, ফলে এটার আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। আর এটার স্থিতিশীলতা হচ্ছে কম, অর্থাৎ রিলেশনশিপ স্টেবল না। একটু কান পড়া দিলেই দেখবা যে চলে আসবে, ভেঙে যাবে, ঠিক আছে, সম্পর্কটা টিকবে না, বুঝছো? মজা করে বলতেছি। তাইলে এখানে স্থিতিশীলতা কম হওয়ার কারণে ওর তুলনায় অল্প শক্তি প্রয়োগ করেই এখানে ইলেকট্রনকে বের করে নিয়ে আসা যায়। ফলে এখানে অল্প শক্তি দেওয়া লাগতেছে, মানে আয়নীকরণ শক্তি কম। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, ঠিক আছে, বাট এখানে ওই যে হুন্ডের নিয়ম অনুযায়ী
এই কাজটা হয়। এই একই জিনিস নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যেও হয়, একই জিনিস। এখন এই একই ব্যাখ্যা নাইট্রোজেন অক্সিজেনের মধ্যেও হয়, খালি পার্থক্য হচ্ছে ইলেকট্রন বিন্যাস করে দেখবা নাইট্রোজেনের হচ্ছে 2p দেখবা হচ্ছে অর্ধপূর্ণ থাকে, আর ইলেকট্রনের ক্ষেত্রে এটা অর্ধপূর্ণ থাকে না। এই সেম ব্যাখ্যা, এই জন্য নাইট্রোজেনের স্থিতিশীলতা বেশি হওয়ার কারণে ওই সেম নাইট্রোজেন বাম দিকে থাকার পরে আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি। বুঝছো? এই সেম ব্যাখ্যা তুমি শুধু নাইট্রোজেন না, এটা সেম ব্যাখ্যা তুমি ফসফরাস এবং সালফার দিয়েও করতে পারবা। সেম ফসফরাস সালফার দিয়েও করতে পারবা। বুঝতে পারতেছো? আবার এই সেম ব্যাখ্যায় বেরিলিয়াম বোরনের মতো সেম ব্যাখ্যা তুমি ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম দিয়েও করতে পারবা। বুঝছো? তাহলে এগুলা আয়নীকরণ শক্তির হচ্ছে ব্যতিক্রম। শেষ, আমাদের কিছু হইলো? একদম ইজি। এবার চলে আসো ইলেকট্রন আসক্তিতে চলে আসি। মোটামুটি এগুলো পড়লেই আয়নীকরণ শক্তি আমাদের হয়ে যাবে। এবার আসো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যেই ব্যাখ্যাগুলো এখানে দেওয়া আছে এগুলোও সুন্দর করে বইয়ে দেওয়া আছে, একই জিনিস আমি যা বলছি। এবার আসো ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা যদি ইলেকট্রন আসক্তিতে চলে যাই, ইলেকট্রন আসক্তি জিনিসটা কি দেখো, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে একটি করে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, টোটাল যদি এক মোল ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে, তাহলে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকেই তোমার বলে ইলেকট্রন আসক্তি বলে। আচ্ছা, ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নীকরণ শক্তির উল্টা। কেন উল্টা বলতেছি? আগের বার হচ্ছে আমরা ইলেকট্রন বের করে নিয়ে এগুলোকে ধনাত্মক আয়নে পরিণত করছি, আর এবার হচ্ছে এরা নিজেরাই আরেকটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। তো ব্যাপারটা কি? ফার্স্টে মনে করে একটা ফ্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ফ্লোরাইড হয়, এরকম এক মোল ফ্লোরিন পরমাণু, তাহলে এক মোল ইলেকট্রন গ্রহণ করে এক মোল ফ্লোরাইড আয়নে পরিণত হয়। তাহলে এই যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকে হচ্ছে একটা করে ইলেকট্রন গ্রহণের মাধ্যমে টোটাল এক মোল ইলেকট্রন গ্রহণ করে এই যে এক মোল একক ঋণাত্মক চার্জযুক্ত আয়ন সৃষ্টি করতে যেই পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই বলে আয়নীকরণ শক্তি। এই ক্ষেত্রে প্রথমবার শক্তি নির্গত হচ্ছে। কেন শক্তি নির্গত হচ্ছে? কারণ এবার কিন্তু একটা পরমাণু নিজে থেকেই কিন্তু ইলেকট্রন গ্রহণ করে। একটা পরমাণু নিজে থেকে ইলেকট্রন গ্রহণ করে। কেন একটা পরমাণু নিজে থেকে ইলেকট্রন গ্রহণ করে? কারণ এই যে পরমাণুর কেন্দ্রে আছে পজিটিভ চার্জ আর চারপাশে আছে হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রন। তো একটা পজিটিভ নিউক্লিয়াস সে এমনিই কিন্তু একটা ইলেকট্রনকে বাইরে থেকে গ্রহণ করবে, কারণ ইলেকট্রন নেগেটিভ ও পজিটিভ। সো এমনি চাই যে একটা ইলেকট্রনের হচ্ছে আমি নিয়ে আসি, এই জন্য এখানে পরমাণু নিজে থেকেই কাজ করে। তো থার্মোডাইনামিক্সে, এটা ফিজিক্সের থার্মোডাইনামিক্স বলো বা এরকম কনসেপ্টে একটা জিনিস হচ্ছে যে কোন একটা সিস্টেম যদি নিজে থেকেই কাজ করে সেখানে নির্গত শক্তিকে নেগেটিভ ধরা হয়। বুঝছো? সিস্টেম নিজে থেকে কাজ করলে থার্মোডাইনামিক্সে নির্গত শক্তিকে নেগেটিভ ধরা হয়। অথবা আরেকটা কারণ আছে এখানে আয়নীকরণ ইলেকট্রন আসক্তিটাকে নেগেটিভ বলার আরেকটা কারণ হচ্ছে এই যে ইলেকট্রনটাকে যে ইলেকট্রনটাকে নিয়ে আসতেছে সেই ইলেকট্রনটার এতে করে স্থিতিশক্তি কমে যায়। ইলেকট্রনকে নিয়ে আসার কারণে তার পটেনশিয়াল এনার্জি বা তার স্থিতিশক্তি কমে যায়, ওই যেইটুকু শক্তি কমে যাচ্ছে, ঠিক আছে, ওইটুকু শক্তি সে বের করে দেয়, নির্গত করে দেয়। এই জন্য এখানে হচ্ছে তোমার কি হয়, এই জন্য এখানে হচ্ছে তাপ শক্তি উৎপন্ন হয়। আর তাপ শক্তি উৎপন্ন হলে আমরা কেমিস্ট্রিতে পড়ছি ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, তাই না? ডেল এইচ এর মান নেগেটিভ হলে তাপ শক্তি, মানে অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে কেন এখানে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি হচ্ছে নেগেটিভ। বুঝছো? তাহলে একটা হচ্ছে থার্মোডাইনামিক্সের ব্যাখ্যা, আরেকটা ব্যাখ্যা হচ্ছে এই যে ইলেকট্রনটাকে সে নিয়ে আসতেছে এতে করে ইলেকট্রনটা আগে স্থিতিশীল ছিল, মানে এখানে বসেছিল, ওরে যখন নিয়ে আসে তখন স্থিতিশক্তি হচ্ছে কমে যায়। স্থিতিশক্তি কমে যাওয়ার কারণে যেইটুকু শক্তি কমে যাচ্ছে সেটা শক্তি আকারে নির্গত হয়, মানে এখানে তাপ শক্তি টাইপ শক্তি উৎপন্ন হয়। আর তোমরা কেমিস্ট্রিতে পড়ছো তাপ শক্তি উৎপন্ন হলে ডেল এইচ এর মান নেগেটিভ হয়, ওই সেন্সে এই ইলেকট্রন আসক্তির মানও নেগেটিভ হয়ে যায়। যাই হোক, তাহলে বুঝতেই পারতেছো এটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি, শক্তি নির্গত হয়। তাহলে কেন শক্তি নির্গত হয় বুঝছো? জোরে ধরে নিয়ে আসার কারণে ওর হচ্ছে তোমার শক্তি কমে যায়, সে কমে যাওয়া শক্তিটাই সে ছেড়ে দেয়, ফলে শক্তি নির্গত হয়। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝে ফেলছি ইলেকট্রন আসক্তি। এখন আসো এখান থেকে আরো কিছু কোশ্চেন আসে, এখানে আরো কিছু হচ্ছে তোমার কোশ্চেন আসে, যেমন এস ব্লক যে ধাতুগুলো আছে, ঠিক আছে, এদের ইলেকট্রন আসক্তির মান হচ্ছে একদমই কম হয়। কেন কম হয়? কারণ এস ব্লক যে ধাতুগুলা এদের হচ্ছে তোমার কার্যকর নিউক্লিয়ার চার্জের পরিমাণ হচ্ছে তোমার কম থাকে, ঠিক আছে, এদের কার্যকর নিউক্লিয়ার চার্জের পরিমাণ কম থাকে। যেমন ধরো সোডিয়াম নতুন করে ইলেকট্রন সে গ্রহণ করতে চায় না। কেন চায় না? এর বলো তো কারণটা কি? এর কারণটা হচ্ছে ভাই ওর ইলেকট্রন গ্রহণ করে তো অষ্টক পূর্ণ হবে না, ওর বরং হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিলে হচ্ছে অষ্টক পূরণ হবে। আমার কথাটা বুঝছো? এই জন্য ওর ধান্দাই থাকে যে আমি ইলেকট্রন গ্রহণ না করে বরং ছেড়ে দিই, এই জন্য সে নতুন করে ইলেকট্রন গ্রহণ করতে চায় না। প্লাস ওর কার্যকর নিউক্লিয়ার চার্জের পরিমাণও কম থাকে, ঠিক আছে, এই জন্য সে ইলেকট্রন নতুন করে আর গ্রহণ করতে চায় না খুব একটা, এই জন্য ওর ইলেকট্রন আসক্তির মান কম। যে নিতে চায় না ইলেকট্রন রে, তার ক্ষেত্রে তো ইলেকট্রন আসক্তির মান কম হবে, এই জন্য এস ব্লকের ধাতুসমূহের তোমার ইলেকট্রন আসক্তির মান কম। এটা একটা কোশ্চেন আসে। তারপরে হচ্ছে তোমার আরেকটা কিছু কোশ্চেন আসে যেগুলো আমরা একটু দেখাই, যেমন নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান পজিটিভ কেন? আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা তো মাত্রই দেখলাম যে ইলেকট্রন আসক্তির কারণে শক্তি নির্গত হয়,
তাপ শক্তি বা এরকম শক্তি নির্গত হয়, ফলে ডেল এইচ এর মান নেগেটিভ, মানে ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ। কিন্তু নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি হচ্ছে পজিটিভ। কেন? এটা একটা চমৎকার ব্যাখ্যা। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি যদি করো দেখবা 1s2 2s2 2p3, তুমি পাবা হচ্ছে আলটিমেটলি হচ্ছে 2p3, ঠিক আছে, 2p3 পাবা। তার মানে 2p3 মানে দেখো অলরেডি একটা একটা করে ইলেকট্রন যাবে হুন্ডের নিয়ম অনুযায়ী। সো দেখো ওর পি অরবিট মানে ওর পি উপশক্তি স্তরটা হচ্ছে অর্ধপূর্ণ আছে, ওর 2p কিন্তু অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ মানে টোটাল ইলেকট্রন 6টা থাকলে এখানে ইলেকট্রন আছে 3টা, সর্বোচ্চ 6টা থাকতে পারে, এখানে আছে 3টা, মানে অর্ধপূর্ণ। এরকম অর্ধপূর্ণ থাকলে এটা স্থিতিশীলতা অনেক বেশি, ওই যে স্টেবিলিটি বেশি, ফলে সে তার স্থিতিশীলতা ভাঙতে চায় না। ও যদি নতুন করে ইলেকট্রন আসক্তি মানে কি, নতুন করে আরেকটি ইলেকট্রনকে সে নিয়ে আসবে। আসক্তি মানে কাউকে নিয়ে আসে, আকর্ষণ করে নিয়ে আসবে। এখন সে যদি নতুন করে কোনো ইলেকট্রনকে যদি নিয়ে আসতে চায়, তখন এই যে অর্ধপূর্ণ অরবিটালের যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতা ভেঙে যায়, স্থিতিশীলতা ভেঙে যায়, প্লাস ওরাও বাধা দেয় যে ভাই আমরা 3জন মিলেই তো কত সুন্দর করে সুখে শান্তিতে হচ্ছে সংসার করতেছি, কথার কথা, বুঝছো, আর আরেকজনের আনার দরকারটা কি? মনে করো 3 বউ মিলে বলতেছে আমরা 3জনই তো যথেষ্ট, 4 নম্বর বউডার আনার দরকারটা কি? ঠিক আছে, একটু মজা করে বলতেছি। তাহলে এই জন্য স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, ফলে এখানে ইলেকট্রনগুলা, এই 3টে ইলেকট্রন নতুন করে যে ইলেকট্রনটাকে নিয়ে আসতে চাচ্ছ তাকে বিকর্ষণ করে বেশি, অতিরিক্ত বিকর্ষণ করে। ফলে এখানে ইলেকট্রন আনতে গেলে দেখা যায় যে আমার শক্তি উৎপন্ন হওয়ার বদলে উল্টা শক্তি খরচ করতে হয়, জোর করতে হয়। স্থিতিশীলতাটাকে ভেঙে এই ইলেকট্রন যে বিকর্ষণ হয় সেগুলাকে বাধা দিয়ে জোর করে আরেকটি ইলেকট্রনে নিয়ে আসতে হয়। মনে করো 4 নম্বর বিয়ে করতে যায়, ওরা জোর করে 3 বোর বিরুদ্ধে যে এনার্জি খরচ করতে হচ্ছে, ফলে এবার কিন্তু আর শক্তি উৎপন্ন হয় না, শক্তি উল্টা খরচ হয়। এত বাধা অতিক্রম করতে যে শক্তি খরচ হয়ে যায়, সহজ কথায় যদি বলি। ফলে এখানে আলটিমেটলি কি হয় বুঝতেই পারতেছো, এখানে আয়নীকরণ ইলেকট্রন আসক্তিটা পজিটিভ হয়ে যায়। এই জন্য এখানে ইলেকট্রন আসক্তির মান নাইট্রোজেনের ক্ষেত্রে পজিটিভ, বুঝছো? ওকে, তাহলে এগুলো আমরা ব্যাখ্যা করলাম। এবার আসো কিছু ব্যতিক্রম। ওই একই আগের মতোই তোমার হচ্ছে পরমাণুর আকার বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি হচ্ছে হ্রাস পায়, সে আগের মতোই। আর হচ্ছে বাম থেকে ডানে গেলেও হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার বেড়ে যায়, ওই আগের মতোই। আর ব্যাখ্যাটাও প্রায় আগের মতোই। কীরকম? তুমি একটা সিম্পল জিনিস হচ্ছে তুমি চিন্তা করো, দেখো একই গ্রুপে যখন তুমি উপর থেকে নিচের দিকে চলে যাবা, ধরো তোমার হচ্ছে কথার কথা, তোমার ধরো একই গ্রুপে, ধরো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরো সোডিয়াম আর লিথিয়াম দিয়ে এক্সাম্পলটা দিই। তাহলে লিথিয়ামের হচ্ছে তুমি জানো যে আকার ছোট, তাই না? লিথিয়ামের হচ্ছে তোমার আকার ছোট, আর সোডিয়ামের হচ্ছে তোমার আকার বড়। তাহলে এবার তুমি আগের মতো একটু জাস্ট এক্সাম্পল দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। এখন দেখো এটার আকার বড় হওয়ার কারণে, দেখো আকার বড় হওয়ার কারণে শেষ কক্ষপথটা কিন্তু তোমার নিউক্লিয়াস থেকে হচ্ছে অনেক দূরে। তাহলে শেষ কক্ষপথটা দূরে হইলে সেখানে নতুন করে সে আরেকটি ইলেকট্রনকে নিয়ে আসবে, এই আকর্ষণ তো তার কমে যায়, বুঝছো? কারণ আকার যত বড় হবে শেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে তত দূরে থাকে। দূরে থাকার কারণে ইলেকট্রন আসক্তি মানে কি? আকর্ষণ করে নতুন ইলেকট্রন নিয়ে আসা। তাহলে এখন নতুন করে ইলেকট্রনকে আকর্ষণ করে শেষ কক্ষপথে নিয়ে আসাটা কিন্তু অত তখন আর হয় না, ইজি হয় না। ফলে ওর ক্ষেত্রে দেখা যায় তখন শক্তির পরিমাণটা কমে যায়, নির্গত শক্তির পরিমাণটা কমে যায়, ফলে ইলেকট্রন আসক্তির মান কম। এই জন্য একই গ্রুপে উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তি হচ্ছে কমে যায়, শেষ। তাহলে এগুলো তো তুমি বুঝতেই পারতেছো। আচ্ছা, তাহলে আর ওই উল্টা ব্যাখ্যাটা, বাম থেকে ডানে গেলে ওই যে আকার ছোট হয়, আকার ছোট হলে তো বুঝতেই পারতেছো, কাছাকাছি চলে আসে, শেষ কক্ষপথটা কাছে চলে আসে, কাছে চলে আসলে আকর্ষণ বেড়ে যায়, আকর্ষণ বেড়ে গেলে তখন কিন্তু বাইরে থেকে ইলেকট্রনকে নিয়ে আসাটা ওর জন্য ইজি হয়, ফলে ইলেকট্রন আসক্তি বেশি হয় বাম থেকে ডানে গেলে, বুঝছো? এগুলো তোমরা পারবা। এবার আসো ব্যতিক্রমের মধ্যে নাইট্রোজেনটা পড়াইছো, ওটার ইলেকট্রন আসক্তি কেন পজিটিভ দেখাইছি, যে স্টেবিলিটি, স্থিতিশীলতা, সে ভাঙতে চায় না, এটা একটা কারণ। তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী যদি দেখো, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে ইলেকট্রন আসক্তির মান হচ্ছে তোমার কি হয়? কমে যায়। তাহলে সেইভাবে যদি আমরা হ্যালোজেনগুলারে দেখি, তাহলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে কি বেশি হওয়ার কথা, তাই না? কারণ আমরা এই মাত্রই বললাম উপর থেকে নিচে নামলে ইলেকট্রন আসক্তির মান হচ্ছে তোমার কমে যায়, তাই না? তাইলে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের থেকে বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় এখানে একটা ব্যতিক্রম হয়। দেখা যায় ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে আসলে বেশি। তাহলে এই যে এখানে একটা ব্যতিক্রম হইলো, যে উপর থেকে নিচের দিকে নামলে সাধারণত ইলেকট্রন আসক্তির মান হচ্ছে তোমার কমে যায়, কিন্তু এখানে উল্টা কেন হচ্ছে? এই যে এটাই এখন আমরা একটু ব্যাখ্যা করবো। এটা খুবই ফেমাস একটা কোশ্চেন। আচ্ছা, কেন? দেখো, আমরা যদি ফ্লোরিনের কক্ষপথ দেখি, ফ্লোরিনের কক্ষপথ কিন্তু দুইটা, ঠিক আছে? ওর কক্ষপথ হচ্ছে, শেষ কক্ষপথ হচ্ছে 2 নম্বর কক্ষপথ। তো ফ্লোরিনে অলরেডি তুমি ইলেকট্রন বিন্যাস যদি করো, দেখো এই যে লাস্ট কক্ষপথটা হচ্ছে 2s2 2p5, তার মানে ওর শেষ কক্ষপথে অলরেডি 2s2 2p5, মানে টোটাল 7টা ইলেকট্রন আছে, 5 + 2 7। তাহলে শেষ কক্ষপথে অলরেডি তার 7টা ইলেকট্রন আছে,
7টা ইলেকট্রন আছে। এখন ইলেকট্রন আসক্তি মানে কি? নতুন আরেকটি ইলেকট্রনকে আকর্ষণ করে শেষ কক্ষপথে নিয়ে আসবে। এখন নতুন আরেকটি ইলেকট্রনকে যখন আকর্ষণ করে শেষ কক্ষপথে নিয়ে আসতে চায়, এখন ওর শেষ কক্ষপথটা 2 নম্বর কক্ষপথ হয়, 2 নম্বর কক্ষপথের আকারটা ছোট। 2 নম্বর কক্ষপথের আকার ছোট হওয়াতে এত ছোট জায়গায় আগে থেকেই 7টা ইলেকট্রন আছে, সেখানে এই ছোট জায়গায় আরেকটা ইলেকট্রন আসবে, তখন বাকি ইলেকট্রনগুলো বিদ্রোহ করে যে আমরাই তো ঠিকমতো ঘরে থাকার জায়গা পাচ্ছি না, আপনি আরেকজনকে নিয়ে আসবেন কেমনে, আমরাই তো জায়গা পাচ্ছি না। ফলে কি হয়, এই বাকি 7টা ইলেকট্রন মিলে এই নতুন ইলেকট্রনটাকে অনেক বেশি বিকর্ষণ করে ফেলে। ফলে এই যে বিকর্ষণ করতেছে, তাহলে সেই বিকর্ষণের বিরুদ্ধে তোমাকে শক্তি খরচ করে আনতে হচ্ছে। ফলে এখানে ইলেকট্রন আসক্তির মানটা একটু কমে যায়, কারণ তোমাকে একটু শক্তি খরচ করে এই ইলেকট্রন বিকর্ষণের বিরুদ্ধে যে কাজ করে ইলেকট্রনকে আনতে হচ্ছে। ফলে ইলেকট্রন আসক্তির মানটা কমে যায় ফ্লোরিনে। আর ক্লোরিনে এরকম কেন হয় না? কারণ ক্লোরিনের শেষ কক্ষপথ হচ্ছে 3 নম্বর কক্ষপথ। ক্লোরিনের ক্ষেত্রে শেষ কক্ষপথটা হচ্ছে তোমার 3 নম্বর কক্ষপথ। তো 3 নম্বর কক্ষপথটা কিন্তু সাইজে বড়, 2 এর তুলনায় 3 নম্বর কক্ষপথ বড়। তো এত বড় জায়গায় মাত্র 7টা ইলেকট্রন থাকার কারণে ওদের সমস্যাটা কম হয়, কারণ এখানে জায়গা আছে, অনেক জায়গা আছে। সো ওরা চিন্তা করে যাবে এবার তো জায়গা অনেক বেশি আছে, সমস্যা কি, আরেকজন আসলে তো তেমন সমস্যা নাই। ফলে এখানে এই ইলেকট্রনগুলা ওই নতুন ইলেকট্রনকে তেমন বিকর্ষণ করে না, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষণ কম হয়। করবে, বিকর্ষণ তো করবে, ইলেকট্রন আরেকটা ইলেকট্রন তো সারা জীবন বিকর্ষণই করবে, কিন্তু কম হয়। তাহলে ইলেকট্রন বিকর্ষণ কম হয়। প্লাস আরেকটা কাহিনী হচ্ছে, তোমার ক্লোরিনের প্রোটন সংখ্যা হচ্ছে কিন্তু 17, আর ফ্লোরিনের কিন্তু প্রোটন সংখ্যা হচ্ছে 9। তাহলে 9টা প্রোটন মিলে আরেকটি ইলেকট্রনটা আনা যতটুকু সহজ, 17টা প্রোটন মিলে ইলেকট্রনটা কিন্তু নিয়ে আসাটা আরো বেশি ইজি। ফলে এখানে দুই দিক থেকেই বিকর্ষণটাও কম হয়েছে, আবার 17টা প্রোটন থাকাতে সে আরো বেশি করে ইলেকট্রনকে নিয়ে আসতে পারতেছে। ফলে এখানে ইলেকট্রন আসক্তিটা বেড়ে যায়। এই জন্য ক্লোরিনের ইলেকট্রন আসক্তি মান ফ্লোরিনের থেকে বেশি, এখানে একটা ব্যতিক্রম হয়, বাকি সবকিছু ঠিক আছে। আর আরেকটা বিখ্যাত কোশ্চেন আসে, নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি এর বাম ও ডান উভয় দিকের সদস্যদ্বয় থেকে কম কেন? অর্থাৎ নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কার্বনের থেকেও কম, আবার অক্সিজেনের থেকেও কম। কেন? ওই যে ব্যাখ্যা করছি, নাইট্রোজেনের স্থিতিশীলতা ভাঙতে চায় না, ওই যে অর্ধপূর্ণ অরবিটাল স্থিতিশীল, ফলে এটাকে ভাঙতে গেলে বাকি ইলেকট্রনগুলো অনেক বেশি অপোজ করে, বিকর্ষণ করে, ফলে ওর ইলেকট্রন আসক্তির মানটা অনেক কম পাশের 2টা মৌলের তুলনায়। বুঝছো? দেখছো, হয়ে গেছে। তাহলে ইলেকট্রন আসক্তিও শেষ। এবার আসা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? সমযোজী যৌগের অণুতে 2টা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে বেশি আকর্ষণ করার ক্ষমতাটাকেই তোমার বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমি সিম্পলি বলি, ধরো HCl, ঠিক আছে, HCl। তাহলে HCl এর মধ্যে যখন বন্ধন তৈরি হয়, আলহামদুলিল্লাহ আমার একটু ঠান্ডা লাগছে আর কি, যাই হোক। তাইলে HCl এর মধ্যে যখন তোমার বন্ধন তৈরি হয়, এই বন্ধন তৈরি হওয়ার সময় তোমার কি হয়, এই হাইড্রোজেন একটা ইলেকট্রন মনে করো শেয়ার করতেছে, এই ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন শেয়ার করতেছে, তাহলে এরা টোটাল এক জোড়া ইলেকট্রন বা 2টা ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন তৈরি করতেছে। তাহলে নিয়ম কি? দুইজনই 50-50 করে শেয়ার করতেছে, তাহলে দুইজনই 50-50 করে বিল খাবে, বিল মানে কি বলে, খাবার খাবে। ব্যাপারটা কেমনে চিন্তা করো, ধরো তুমি এবং তোমার এক বন্ধু রেস্টুরেন্টে খাইতে গেছো, বিল আসছে 300 টাকা, তুমি 150 টাকা দিছো, ও 150 টাকা দিছে, তাহলে খাবারটাও কি তুমি অর্ধেক খাবা, ও অর্ধেক খাবে, নিয়ম তো তাই। কিন্তু সমস্যাটা হচ্ছে এই ক্লোরিনের দেখা গেছে যে ক্লোরিন এটার তড়িৎ ঋণাত্মকতা কারণে দেখা যায় কি যে ক্লোরিন কি করে, এই 50-50 না করে ও কি করে, এই 2টা ইলেকট্রন যে শেয়ার হয়েছে, শেয়ারকৃত 2টা ইলেকট্রনকে নিজের দিকে বেশি টেনে নেয়। দেখা গেছে যে শেয়ার করার কথা ছিল 50-50, কিন্তু জোর জবরদস্তি করে, মাস্তানি করে দেখা গেছে যে ইলেকট্রনগুলো নিজের দিকে একটু বেশি টেনে নিচ্ছে, মাস্তানি করে, আমার শক্তি বেশি। তোমার বন্ধু বলতেছে যে ধুর, তুই বিল দিছস তো কি হয়েছে, আমার ক্ষুধা লাগছে, আমি ভাই খাবো, তুই পারলে কি করবি কর, বইলা মনে করো পুরো খাবারটা নিজের দিকে নিয়ে গেছে, বা তোমার অল্প দিয়ে সে ম্যাক্সিমামটা নিজের দিকে নিয়ে গেছে। তাহলে এই যে কোনো সমযোজী যৌগের অণুতে 2টা ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে এই শেয়ারকৃত এই যে এক জোড়া বন্ধন ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো বন্ধন তৈরি করতেছে, সমযোজী বন্ধন তৈরি করতেছে, এই জন্য এগুলোকে বন্ধন ইলেকট্রন বলে। তাহলে এই শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগল বা জোড়াকে একটি পরমাণু এই যে নিজের দিকে বেশি টেনে নিয়ে যাওয়ার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকেই তোমার বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বুঝছো? যেখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি হওয়ার কারণে সেই শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিজের দিকে বেশি টেনে নিয়ে যায়, এই ক্ষমতাটাকেই তোমার বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। বুঝছো? এখন আসলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একই বেসিক, বাম থেকে ডানে গেলে হচ্ছে বেড়ে যায়, উপর থেকে নিচে নামলে হচ্ছে কমে যায়। কেন তুমি বুঝতেই পারতো, উপর থেকে যত নিচে নামবে, বলো, উপর থেকে নিচে নামলে শেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে হচ্ছে দূরে সরে যায়,
তো শেষ কক্ষপথ যদি নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় তাহলে ওর পক্ষে নতুন করে ওই শেয়ারকৃত ইলেকট্রনকে টান দিয়ে এখানে নিয়ে আসাটা কিন্তু কঠিন, ব্যাপারটা বুঝো। উপর থেকে নিচে নামলে আমরা জানি যে নতুন করে কক্ষপথ যুক্ত হয়, মানে আকার বড় হয়ে যায়। তাহলে আকার বড় হলে শেষ কক্ষপথটাই যে দেখো নিউক্লিয়াস থেকে অনেক দূরে, শেষ কক্ষপথ যখন নিউক্লিয়াস থেকে অনেক দূরে হয়ে যায় তখন ওর পক্ষে এই নিউক্লিয়াসের পক্ষে নতুন করে ওই সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে টান দিয়ে নিজের দিকে নিয়ে আসাটা কিন্তু কঠিন, কারণ আকার বড়, আগের মতো আর আনতে পারে না, ফলে এটার তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এই জন্য উপর থেকে নিচের দিকে নামলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কমে। আর বাম থেকে ডানে গেলে কেন বেড়ে যায়? কারণ আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়, তাই না? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হচ্ছে আকার ছোট হয়। তো আকার ছোট হইলে তুমি বুঝতেই পারতেছো, আকার ছোট মনে করো, আকার ছোট হইলে কিন্তু এবার শেষ কক্ষপথটা নিউক্লিয়াসের অনেক কাছে থাকলে আকর্ষণ বেশি হবে, ফলে সে জোর করে হচ্ছে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে জোর করে টান দিয়ে নিয়ে আসতে পারে, ফলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেড়ে যায়। শেষ। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব, এইগুলাই মোটামুটি হচ্ছে তোমার ছিল এই যে এই সম্পর্কটাই। তাহলে পরমাণুর আকার বৃদ্ধিতে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, এটা হচ্ছে গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আর এই যে নিউক্লিয়াসে পজিটিভ চার্জ বেড়ে গেলে বা ওই যে আলটিমেটলি আকার ছোট হলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বৃদ্ধি পায়, এটা হচ্ছে পর্যায়ভিত্তিক সম্পর্ক, মানে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেড়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে বুঝছো? তাহলে শেষ। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা যা পড়াইছি বেসিক কনসেপ্ট প্লাস ব্যতিক্রমগুলো, এর বাইরে ইনশাল্লাহ কিচ্ছু আসবে না। তাহলে এইভাবে হচ্ছে প্রিপারেশন নাও, বেস্ট একটা ক্লাস। এবং আরটিডিএস তোমাদের সাথে কিন্তু সবসময় আছে। বাংলাদেশে মেডিকেল প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অনলাইনে আরটিডিএস এর সাথে হচ্ছে যুক্ত। গত বছর হচ্ছে প্রায় সব মিলিয়ে প্রায় 14 থেকে 15,000 ছাত্রছাত্রী আমাদের সাথে কোর্সে যুক্ত ছিল, পেইড ব্যাচগুলোতে, সব ব্যাচ মিলিয়ে। সো বুঝতেই পারতেছো। এবং সবচেয়ে বেশি চান্স আলহামদুলিল্লাহ অনলাইন প্ল্যাটফর্মগুলোর মধ্যে হচ্ছে আরটিডিএস থেকে পাইছে মেডিকেল অ্যাডমিশনে। এবং এখানে একঝাক ঢাকা মেডিকেল, সব পুরো ফুল ঢাকা মেডিকেলের হচ্ছে ডাক্তাররা তোমাদেরকে পড়াচ্ছে। আরটিডিএস এর টিচার প্যানেলের মধ্যেই ঢাকা মেডিকেল থেকে পাশ করার এরকম 9-10 জন ডাক্তার আছে। সো বুঝতেই পারতেছো লেভেলটা, বা অরা লেভেল তুমি যেটাকেই বলো না কেন। সো আইসো, আমরা তোমাদেরকে মেডিকেল অ্যাডমিশনের জন্য একদম বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রস্তুত করব। আরটিডিএস, ঠিক আছে? আমাদেরকে আরটিডিএস লিখে সার্চ দিয়ে, আমাদের পেজ আছে, সেই পেজে মেসেজ দিলেও হবে। তো জাস্ট আরটিডিএস লিখে সার্চ দিই, যে এখানে যা লেখা আছে আরটিডিএস লিখে সার্চ দিলে একটা পেজ চলে আসবে, বা এই যে এখানে যা লেখা আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, ভালো মতো হচ্ছে পরীক্ষা দিও, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।